আসসালামু আলাইকুম। ফাইরোসের ভূতের অ্যালবামে স্বাগত জানাচ্ছি আমি ফাইরোস। এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনি পাবেন সকল ঘটে যাওয়া সত্যি ঘটনার অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞান, এবং আমরা শেয়ার করব আপনার সাথে ঘটে যাওয়া সকল ধরনের সত্যি ভৌতিক ঘটনাগুলো। আজকে আমাদের প্রথম এপিসোড, এবং এই প্রথম এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব সরাসরি আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। সত্যি বলতে আমার সাথে অনেক অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে গেছে, এবং এমনও হয়েছে যে আমি চরম রকমের বিপদেও ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি সেই অবস্থা থেকে ফিরে এসেছি, মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি। এই সকল ঘটনা আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব। যেহেতু আজকে আমাদের প্রথম এপিসোড, আজকে আমি আপনাদেরকে খুব বেশি জ্বালাতন বা বিরক্ত করব না। তাই আজকে আপনাদের সামনে প্রথম ঘটনাটা শেয়ার করব, যেটা খুবই ছোট একটা ঘটনা। যেহেতু এটা সত্যি ঘটনা এবং আমার এই চ্যানেলটা শুধুমাত্র সত্যি ঘটনাগুলোই প্রচার করে থাকবে, আমি আশা করব যে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সকল ধরনের সত্য ঘটনাগুলো আমার সাথে শেয়ার করবেন। যেই ঘটনাগুলো আর কোথাও শেয়ার করতে পারেন না, বা যেই ঘটনাগুলো আর কোথাও শেয়ার করলেও কোনো পড়া হয় না বা আপনাদের সিলেক্ট করা হয় না, সকল ঘটনা আপনি আমাকে শেয়ার করতে পারেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে চেষ্টা করবেন আপনার সত্য ঘটনাটাই আমাকে পাঠানোর জন্য। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারবেন অথবা ইমেইলের মাধ্যমেও পাঠাইতে পারবেন, এবং এই গল্পগুলো বা ঘটনাগুলো চেষ্টা করবেন বিস্তারিতভাবে লিখে পাঠানোর জন্য। সাথে অবশ্যই আপনার ঠিকানা, আপনি কোথায় থাকেন এবং আপনার ফোন নাম্বার, এবং এই ঘটনার সময়কাল সম্পর্কে যতটুকু সম্ভব, যতটুকু বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব, সবকিছু আমাদেরকে পাঠানোর জন্য অনুরোধ থাকলো। আমাদের কাছে যোগাযোগ করার ঠিকানা, আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো। তাহলে দেরি না করে আপনাদের সাথে শেয়ার করা শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা এবং আমাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনা। সাল 2021, তখন আমি পোল্যান্ডে, এবং আমি এখানে পড়াশোনা করতে এসেছিলাম। তো পড়াশোনার পর আমাকে স্বাভাবিকভাবে ডর্ম থেকে নেমে যেতে হয়। আমি যেহেতু ছাত্র অবস্থায় এসেছিলাম, তো এসে আমি এখানে ছাত্র অবস্থায় ডরমেটরিতে থাকতাম। তো এবং ডর্মে থাকার পর মানে যখন আমি ডর্মে ছিলাম আসলে, তখন এখানে আসলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকতো, আন্তর্জাতিক স্টুডেন্ট যেহেতু আমি। তো আমার মতো আরো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন এখানে আসতো, বিভিন্ন মানুষজন ছিল সাথে। তো কখনো এখানে আসলে একাকিত্বটা ফিল হয়নি, বা এমনটা সহজে হয়নি কখনো যে পাশে কোনো মানুষজন নাই। তো 21 সালের শেষের দিকে এসে যখন আমার গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, তখন আমি ডর্ম রুম ছেড়ে আলাদা বাসা নিতে হয় আমাকে। এবং সেই বাসার লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু বলি। বাসাটা ছিল হচ্ছে পাহাড়ের উপরে। এটা এমন না যে পাহাড়ের উপরে এটা শুধুমাত্র একমাত্র বাসা বা বাড়ি। ওই পাহাড়ের উপরে আরো অনেক বাসা বাড়ি আছে, মোটামুটি বলতে পারেন সেটা একটা আবাসিক এরিয়া। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ওই জায়গাটা প্রচুর পরিমাণে গাছপালায় ঘেরা। ওখানে রাস্তা আছে, বাসা বাড়ি আছে, কিন্তু সাথে জঙ্গলও আছে। বলতে পারেন প্রত্যেক মোড়ে মোড়ে আপনি ঝোপঝাড় পাবেন, জঙ্গল পাবেন। এবং পাহাড়ের উপরে যেহেতু, তো স্বাভাবিকভাবেই ওই জায়গাটা একটু ভুতুড়ে এবং একটু নির্জন। তো ওই সময় আমি তখনও একটা রেস্টুরেন্টে জব করতাম, পাশাপাশি আমি আরো একটা কোম্পানিতে জব করতাম। তো ওইটা ছিল আমার পার্ট টাইম জব, রেস্টুরেন্টের জবটা। এবং প্রায় সময় আমি অফিস শেষ করে যেহেতু জবে যেতাম, আমাকে নাইট শিফটে নিতে হতো। আমি নাইট শিফট শেষ করে তারপরে মধ্যরাতে বাসায় ফিরতাম। তো আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম, সেই রেস্টুরেন্টে কাজ করার পিছনে আরো একটা কারণ ছিল।
এক্সট্রা ইনকামের জন্য তো অবশ্যই কাজ করতাম, এবং যেহেতু ফ্রি টাইম ছিল সেই জন্য কাজ করতাম। এটা ছাড়া আরো একটা কারণ ছিল, সেটা হচ্ছে ওখান থেকে কাজ করার ফলে আমার বাজার খরচ অনেকটাই বেঁচে যেত। কারণ যখন আমি ওখান থেকে আসতাম, ওদের আমাদের যে রেস্টুরেন্ট ছিল সেখানে যা অর্ডার করা হতো প্রতিদিনের কাঁচামাল, তো এই সব কিছুর মেয়াদ থাকতো হচ্ছে 2 থেকে 3 দিন, আইটেমের উপর ভিত্তি করে, কোনোটা 2 দিন কোনোটা 3 দিন। এবং যখন 2 থেকে 3 দিন হয়ে যেত, ওই আইটেমটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ওরা কিন্তু রেখে না দিয়ে ফেলে দিত। তো স্বাভাবিকভাবে যেহেতু আমি নাইট শিফটে কাজ করতাম, সো এই যে সমস্ত জিনিসগুলো ফেলে দেওয়ার দায়িত্বটা আমার উপর থাকতো। তো আমি কি করতাম, আমি ফেলে না দিয়ে কিছু কিছু জিনিস এগুলো আমার বাসায় নিয়ে আসতাম, কারণ এগুলো একদম ফ্রোজেন এবং ফ্রেশ জিনিস। ওদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী হয়তো বা সেটা এক্সপায়ার্ড, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা যারা খাবার খাই বা ঘরোয়া ভাবে খাওয়া দাওয়া করে, আমরা কিন্তু ফ্রিজে একটা জিনিস অনেকদিন পর্যন্ত রেখে দিই। তো ওদের ফেলে দেওয়া আইটেম গুলোর ভিতরে সবচেয়ে কমন আইটেম যেটা ছিল সেটা হচ্ছে মাংস, এবং প্রচুর পরিমাণে ওরা মাংস ফেলে দিত। প্রতিদিন আমার হাতে প্রায় 17-18 কেজি, এমনও হয়েছে প্রায় 35 কেজি পর্যন্ত মাংস আমি ফেলেছি একদিনে। তো তখন ম্যানেজমেন্টে কিছু সমস্যা থাকার কারণে আসলে এত বেশি অপচয় হতো। তো প্রায় সময় আমি এরকম কাঁচা মাংস নিয়ে আসতাম, কখনো ম্যারিনেটেড মাংস নিয়ে আসতাম, যখন যেভাবে পারতাম নিয়ে আসতাম। এবং এরপরে আমার একটা আইডিয়া আসে মাথায় যে এই পরিমাণ মাংস তো আমি একলা খেতে পারবো না, সো আমি যেহেতু আনতে পারতেছি, সো আমি এখানে ডর্মে আরো স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আমি সেল করতে পারি। তো ছাত্র অবস্থায় যেহেতু তারা আছে, তাদের জন্য এটা সুবিধা হবে, তারাও একটু কম দামে মাংস খেতে পারলো, তাদের সুবিধা হবে, এই চিন্তা করে আমি বেশি বেশি মাংস আনা শুরু করলাম এবং ডর্মে সেল করা শুরু করলাম, এবং মোটামুটি আমার পকেটে আর একটু এক্সট্রা টাকা পয়সা আসা শুরু হলো। তো যখন থেকে আমি এই মাংসটা আনা শুরু করি, তখন থেকে আসলে কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হয় আমি এই বেচা বিক্রি করার জন্য যে যখন থেকে এক্সট্রা মাংস আনা শুরু করলাম, তখন আমি যখন ডর্ম থেকে আমি যখন রেস্টুরেন্ট থেকে আমার বাসায় আসি, তখন আমার বাসার এই পাহাড়ে ওঠার জন্য একটা সিঁড়ি আছে, বেশ লম্বা একটা সিঁড়ি, প্রায় 50 থেকে 60 কদমের একটা সিঁড়ি। এই সিঁড়িটা হচ্ছে দুই দিকে পাহাড়ের এবং ঝোপঝাড়ের মাঝখান দিয়ে উঠে গেছে, এবং এই সিঁড়িটা পার হলে তখন আসলে আবাসিক এরিয়াটা শুরু হয়। এই এরিয়াতে বা এই সিঁড়ির জায়গাটাতে টোটাল 3টা স্ট্রিট লাইট ছিল। এই 3টে স্ট্রিট লাইটের ভিতরে একটা সামহাউ প্রায় সময় বন্ধ থাকতো, বা ওইটা সম্ভবত নষ্ট ছিল, এবং ওইটা ছিল হচ্ছে একদম 3 নাম্বারটা। আর সিঁড়িটা যেহেতু এরকম ছিল, নিচ থেকে উপরের দিক করা, এখান থেকে 1, 2, 3, এই 3 নাম্বার এসে 3 নাম্বার যে সিঁড়িটা ছিল, ওই মানে লাইট ছিল স্ট্রিট লাইট, সেটা ছিল সবসময় নষ্ট, প্রায় সময় আমি এটা নষ্টই পাইতাম। এবং এরপর থেকে বেশ লম্বা একটা অংশ হচ্ছে অন্ধকার, তারপরে গিয়েছে আবার স্ট্রিট লাইট পাওয়া যেত বা আরো বাসা বাড়ির আলো দেখা যেত। তো ঘটনার দিন আমি এরকম সিঁড়িতে করে যখন উঠতেছি, আমি কিন্তু এই মাংসটা বেশ অনেকদিন ধরে আনি, এবং আমি আমার ক্যাপাসিটি যতটুকু সেই পরিমাণে আনি, যতটুকু হলে আমি হেঁটে বাসায় আসতে পারবো, কারণ আমার রেস্টুরেন্টে ছিল ওয়াকিং ডিস্টেন্স, আমি হেঁটে গেলে আমার 25 মিনিটের মতো লাগতো। এবং যেহেতু মানে বাসা কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে ছিল, আমি চেষ্টা করতাম সবসময় হেঁটেই আসার জন্য, কখনো না পারতে বা যদি ওয়েদার খারাপ না হইতো আমি কখনো উবার বা সাইকেল কিছু নিতাম না। তো সেদিন আমি যখন সিঁড়িতে উঠলাম, ওই 3 নাম্বার স্ট্রিট লাইটের নিচে আসি নেই, তখন একটু দূরে, আমি তখন মোটামুটি আমি অন্ধকারে, আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার হাতে যে ব্যাগটাতে আসলে মাংস আছে, সে ব্যাগটা হঠাৎ করে বেশ ভারী অনুভূত হচ্ছে, আমি উঠাতে পারতেছি না। আই ওয়াজ এক্সট্রিমলি সারপ্রাইজড, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করি এবং আমি মাত্র কাজ থেকে বের হয়েছি, আমি শরীর তখন আমার টায়ার্ড না, আমার শরীর তখন যথেষ্ট গরম, যেহেতু আমি হেঁটে হেঁটে আসতেছি,
আমি কোথাও রেস্ট নিয়ে নিয়ে যে শরীর ঠান্ডা হয়ে যাবে, টায়ার্ড লাগবে এবং আমার আলগি দিতে কষ্ট হবে, কিন্তু জিনিসটা আমি উঠাতে পারতেছিলাম না। আমি বেশ কয়েকবার ট্রাই করার পর যখন উঠাইতে পারতেছিলাম না, তখন হঠাৎ করে আমার মনে ভয় ঢুকলো যে প্রবাবলি সামথিং ইজ রং। কারণ এখন হচ্ছে রাতের প্রায় 2:30 বাজে এবং পুরো রাস্তায় আমি একলা, রাস্তায় একটা লাইটও নাই। সো হঠাৎ করে যেহেতু আমার ব্যাগের ওজন বেড়ে গেছে এই মধ্য সিঁড়িতে এসে, সুতরাং এখানে ভালো কিছু না, এখানে সামথিং ইজ হোল্ডিং মি ব্যাক। কিছু একটা আমাকে টেনে ধরে রাখছে যা আমি দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বোঝার সাথে সাথে আমার মেরুদণ্ড দিয়ে শীতল একটা বাতাস নেমে গেল। আমি আমার মোটামুটি ঘামানো শুরু করে দিয়েছি, কিন্তু আমি ব্যাগটা হাত থেকে ছাড়ি নেই। তো ব্যাগটা ছাড়ি নেই, আমি কি করলাম, সাথে সাথে আমার মনে পড়লো যে আয়াতুল কুরসি পড়লে সেখানে কিন্তু জিন ভূত বা কোনো অশরীরই থাকে না। আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। যে আমি আয়াতুল কুরসি পড়া শুরু করেছি তার ঠিক 5 থেকে 10 সেকেন্ড পরেই আমি ব্যাগটা তুলতে পেরেছি এবং আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, সামথিং ওয়াজ রং, এবং আয়াতুল কুরসির উসিলায় সে সরে গেছে এবং আমি ব্যাগটা তুলতে সক্ষম হয়েছি। আমার ব্যাগ ভর্তি কিন্তু পুরো কাঁচা মাংস। তখন ওই দিন মনে হয় প্রায় 15 কেজি বা 10 কেজি উপরেই ছিল। 15 কেজি কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু 10 কেজি উপরে ছিল। আমি কখন আসলে 10 কেজির নিচে আসলে মাংস আনতাম না, কারণ প্রচুর পরিমাণে মাংস পাওয়া যেত। আমি যেহেতু ডরমে সেল করতাম, তাই আমি প্রচুর পরিমাণে মাংস নিয়ে আসতাম। তো আমি যখন ব্যাগটা নিয়ে উপরে উঠলাম, আমি বুঝতে পেরেছি যে সামথিং ওয়াজ রং। সেখানে এমন কিছুটা ছিল যেটা অশরীরী, যাকে আমি দেখতে পাইনি, সে আমাকে ধরে রেখেছিল। তো আমি ব্যাগটা নিয়ে সরাসরি যতটুকু সম্ভব হয়েছে তাড়াতাড়ি হেঁটে সামনে আসার জন্য চেষ্টা করতে লাগলাম এবং আমি পার হয়ে আসলাম। তো এই অংশটা পার হওয়ার পর যে অন্ধকার অংশটা থাকে সেটা আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে পার হয়ে আসছি। তো আমার বাসার কাছাকাছি বা আমার বাসার যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর কাছে আসতে একটা 3 রাস্তার মোড় পড়ে। মোড়টা এরকম যে এই মোড় থেকে আমি সোজাভাবে আসলে যে মোড় এখানে একটা ডাস্টবিন বলতে ইউরোপের ডাস্টবিন গুলো বাংলাদেশের ডাস্টবিনের মতো না, এরা হচ্ছে ঘরে ছোট ছোট খুপড়ি ঘরের মতো করে রাখে এবং ওই ঘরের ভিতরে ছোট ছোট ক্যান থাকে। ওই ক্যানগুলো হচ্ছে কোনোটাতে আপনি ফেলবেন হচ্ছে কাঁচের ময়লা বা কাঁচ জাতীয় জিনিস, কোনটাতে কার্টন বা কাগজের যে জিনিসগুলো আছে ময়লা ওগুলো ফেলবেন, কোনগুলো হচ্ছে মিক্সড। তো এরকম থাকে এবং এটা সবসময় লক করা থাকে। এটা হচ্ছে নর্মালি যারা এলাকার লোক বা সিকিউরিটি বা নির্দিষ্ট মানুষ আছে যারা এগুলো পরিষ্কার করে, তাদের হাতে চাবি টাবি থাকে নর্মালি, তারাই এটা খুলে তারা এটা বন্ধ করে, দায়িত্ব তাদের। একটা নির্দিষ্ট সময় পর এটা খোলা যায় না, এটা লক্ষ্য করা যায় না। আর এখানে এটা করার কারণ হচ্ছে প্রায় সময় দেখা যায় যে ওই যে যারা উদ্বাস্তু আছে বা হোমলেস, তারা এখানে বসে থাকে ময়লা ঘাটাঘাটি করে। অনেক সময় দেখা যায় যে ওই কুকুর বিড়ালও আসে, মানুষের পোষা কুকুর বিড়াল গুলো ডিস্টার্ব করে। ইউরোপে সাধারণত এমন নাই যে স্ট্রিট ডগস বা ওনার নাই, মালিক ছাড়া কোনো কুকুর বিড়াল আছে এরকমটা হয় না। তাই বেশিরভাগ সময় যাই আসে সেটা হচ্ছে মালিক ওরাই। কিন্তু তারপরে যেহেতু এই ডিস্টার্বটা হয় বা জিনিসগুলো ময়লা হয়, এই কারণে বা হোমলেসটা ঢুকতে পারে, এই জন্য এটাকে সবসময় লক করে রাখা হয়। তো যখন আমি হেঁটে হেঁটে ওই মোড়ে আসলাম ডাস্টবিনটার কাছাকাছি, ওই ডাস্টবিনটার প্রায় ওখান থেকে 7 থেকে 10 কদম দূরে আর একটা স্ট্রিট লাইট আছে। তো ওখান থেকে সামান্য কিছু আলো এই ডাস্টবিন পর্যন্ত আসে। আর এই ডাস্টবিনের পর একটা অংশ চলে গেছে হচ্ছে হাতের বাম দিকে, আর একটা অংশ চলে গেছে ডান দিকে। দুই দিক দিয়ে আমার বাসায় যাওয়া যায়, কিন্তু এই মাঝখানের অংশটা হচ্ছে ভীষণ রকমের অন্ধকার এবং জঙ্গল। এবং আমার বাসায় যাইতে যে রাস্তাগুলো নিতে হয় তার দুই পাশেও বেশ ঘন জঙ্গল। বাসা বাড়িও আছে ভিতরে ভিতরে, কিন্তু এই অংশটা পুরো জঙ্গল। আপনি যখন নর্মালি রাতের বেলা যাবেন, আপনি দেখলে বুঝবেন যে মনে হবে যে আপনার এখানে কোনো বাসা বাড়ি নেই। এবং
প্রথমবার যখন আমি বাসায় ঢুকি আমার ওই এরিয়া থেকে মেইন রোড খুঁজে পাইতে প্রায় 3 দিনের মতো সময় লাগছে, কারণ আমি হারাই যাচ্ছিলাম যে বারবার আমি কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে বের হবো। তো বুঝতে পারতেছেন যে কতটা ঘিঞ্জি টাইপের সিচুয়েশন হয়ে যে এই ভুলটা হইতে পারে। তো আমি যখন এই ডাস্টবিনের কাছাকাছি আসলাম, হঠাৎ করে আমি দেখলাম যে ডাস্টবিনের ভিতর থেকে শব্দ আসতেছে। তো অলরেডি আমি বাহিরে মানে কি পিছনে ওই ঘটনাটা দেখে বা কিছু একটা আমার ব্যাগ টেনে ধরেছিল, ওই অভিজ্ঞতা আমি অলরেডি কিন্তু কেঁপে গেছি। আমার ভয়টা যথেষ্ট লাগতেছিল এবং আমি ঘামাচ্ছিলাম, এবং এখন আমি দেখতেছি যে সামনে ডাস্টবিনে কিছু একটা নড়তেছে। স্বাভাবিকভাবে আমি ভয় পেয়েছি এবং আমি দাঁড়ায় গেছি, আমি আর সামনে যাচ্ছিলাম না। আমার মানে মাথায় ঘুরতেছিল যে আমার এই মুহূর্তে সামনে যাওয়া উচিত হবে না, আমার একটু ওয়েট করা উচিত, আমার বোঝা উচিত যে কি জিনিস বা কি হচ্ছে। এই সময় তো এখানে লক থাকার কথা না, বা মানে মানুষ থাকার কথা না, বা এরকম শব্দ হওয়ার কথা না। আবার এটাও মনে হচ্ছিল হয়তো বা আজকে হয়তো বা লক করে নেই, বা লক কি ভুলে গেছে, আবার সামনে কি খুলে ফেলছে, এরকম হইতে পারে যে মানুষ ঢুকছে। তো আমি ওই যে স্ট্রিট লাইট ওইটার দিকে আস্তে আস্তে করে প্রায় 3 থেকে 4 কদম যখন সামনে আগাইছি, হঠাৎ আমি দেখলাম যে বড় যে ট্র্যাশ ক্যানগুলো থাকে, আমি আপনাদেরকে উচ্চতাটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কত বড়। সেটা হচ্ছে একজন সাধারণ মানুষের, বা আমি হচ্ছে একজন 5 ফুট 10 ইঞ্চি সাইজের একজন মানুষ, আমার জন্য এটা হচ্ছে প্রায় বুক সমান। তো বুঝতে পারতেছেন যে এটা কতটা উঁচা, এবং এটা একটা নর্মাল যে কুকুর বা বিড়ালের জন্য কিন্তু ওঠাটা খুব একটা ইজি না, এটা যথেষ্ট বড় তাদের জন্য। তো আমি দেখতেছিলাম মানে ট্র্যাশটা আমি দেখতে পাচ্ছিলাম ওই স্ট্রিট লাইটের আলোতে, কিন্তু ভিতরে কি আমি সেটা দেখতে পাচ্ছিলাম না। তো যেই না আমি ওটার কাছাকাছি গেলাম, যখন আমার আর ওই ট্র্যাশ ক্যান দূরত্ব হচ্ছে প্রায় 15 কদম বা 20 কদমের মতো, হঠাৎ করে দেখলাম বিশাল সাইজের কিছু একটা লাফ দিয়ে বের হয়ে আসলো এই ট্র্যাশ ক্যানটার ভিতর থেকে। এবং আমি শিওর বলতে পারি যে এটা কোনো কুকুর না, এটা কোনো বিড়াল অবশ্যই না, এবং এত বড় কোনো প্রাণী আমি আমার জীবনে দেখিনি। এটা প্রচন্ড রকমের লোমশ, এটার গায়ে বিশাল বিশাল লোম, এবং আমি বুঝতে পারতেছি যে হচ্ছে পুতুলের মতো একদম ফ্লাপি এরকম অনেক লম্বা লম্বা লোমশ একটা প্রাণী। সে জাম্প করে বের হয়ে আসলো এবং মুহূর্তের মধ্যে সে ট্র্যাশ ক্যানের পিছন দিকে দৌড় দিল। আমি কিন্তু তখন আয়াতুল কুরসি পড়ে যাচ্ছি, আমি আয়াতুল কুরসি পড়া বন্ধ করিনি, এবং সাথে সাথে দোয়া দুরুদ ওই 3 কুল যা যা ইনস্ট্যান্টলি মাথা আসতে আমি সব কন্টিনিউয়াস পড়তে পড়তেই কিন্তু ওই অন্ধকার জায়গাটা পার হয়ে আসছে। এবং কাছে আসতে যখন সে লাফ দিয়ে পিছন দিকে দৌড় দিল, তখন আমার দেখার ইচ্ছে হচ্ছে এটা কিছু কি দৌড় দিল। কারণ আমি এদিক থেকে যাচ্ছি, আমার সামনে হচ্ছে ট্র্যাশ ক্যানের 2 দিকে হচ্ছে রাস্তা। সে যেদিক দিয়ে লাফ দিয়ে বের হয়ে পিছন দিকে গেল, তার মানে তাকে হয় ডান দিকে যেতে হবে না বাম দিকে, এবং সে যেদিকেই দৌড় দিবে আমি তাকে দেখতে পাবো। কারণ দুটো রাস্তায় এখানে, এবং যে স্ট্রিট লাইটের নিচে হচ্ছে ট্র্যাশ ক্যানের ওই জায়গাটা ট্র্যাশ, এবং 2 দিকে রাস্তায় আলো যাচ্ছে। সো মানে স্পষ্ট বোঝা না গেল আমি বুঝবো যে কিছু একটা দৌড় দিয়েছে, এবং কি কি জিনিসটা আমি দেখতে পাবো। আমি দাঁড়িয়ে থেকে সাথে সাথে ডান বাম দেখলাম যে কোন দিকে কি গেল না গেল, কিন্তু বিলিভ ইট অর নট, দেয়ার ওয়াজ নাথিং। এবং যখন দেখলাম যে এত বড় একটা প্রাণী লাফ দিয়ে বের হইলো, এবং মুহূর্তের মধ্যে আমি আর কাউকে দেখলাম না, সে ট্র্যাশের পিছনে যাইতে যাইতে সব গায়েব, এবার আমার পুরো শরীর ভারী হয়ে আসছে। এবার আর আমি নড়তে পারতেছিলাম না। তারপরও নিজেকে নিয়ে বহুত কষ্টে নিজেকে ধরে রেখে আল্লাহর নামে দিলাম এক দৌড়, যতটুকু জোরে দৌড়ানো সম্ভব। কারণ হাতের ভিতরে বিশাল ভারী 2টা ব্যাগ, এর মধ্যে আবার এরকম ঘটনায় অলরেডি শরীর ভারী হয়ে আছে, তারপরও নিজে সর্বশক্তি দিয়ে দৌড়ে কোনো মতে বাসায় আসছি। বাসায় আসার পরে গরম পানি খাইলাম,
খাওয়ার পরে নর্মাল হইলাম, একটু সময় নিলাম, দৌড়াদৌড়ি পরে বুকে ফু দিয়ে একটু নর্মাল হইলাম। নর্মাল হওয়ার পর আমার এখন শাওয়ার নিতে হবে, যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি, আমার শরীরে অনেক মানে মশলার গন্ধ, খাবারের গন্ধ থাকে। তো আমাকে শাওয়ার না নিলে আসলে নিজের কাছে অস্বস্তি লাগে, তাই আমাকে শাওয়ার নিতে হবে। তো আমার মোবাইল হচ্ছে দুইটা। আমার মোবাইল ফোন একটা হচ্ছে আইফোন, আর একটা হচ্ছে খুবই পুরান একটা ফোন। তো ওই ফোনটা আসলে খুব একটা কাজ করে না বললেই ছিল, ওইটাতে কোনো মতে গান শোনা যায় আর একটা গেম খেলা যায়। তো আমার মোবাইল হচ্ছে দুইটা। একটা মোবাইল হচ্ছে অনেক পুরনো, ওখানে ব্যারলি আমি ওখানে কোনো কাজ করতে পারি, ওইটাতে হচ্ছে জাস্ট মিউজিক শোনা যায় আর একটা গেম খেলা যায় এখানে। আর ওইটাতে আর কোনো ভালো অ্যাপ আসলে চলে না, কারণ এটা অনেক পুরানো ফোন এবং সেই 2014 বা 15 সালের কেনা, যে কারণে এত পুরানো ফোনে আসলে আর কিছু করা সম্ভব না। বাট এখনো বেঁচে আছে এবং ফোনটা নিজের টাকায় কেনা, তাই একটা মায়ার কারণে ফোনটা আমি এখনো ফেলি নেই। আর আরেকটা হচ্ছে আইফোন। নর্মালি আমি আইফোনটা নিয়ে বাইরে যাই, ওইটা যেহেতু ভালো কাজ করে ওইটাই সাথে রাখি। তো বাসায় এসে আমি আইফোনটা চার্জে দিয়ে আমার যেই পরবর্তী ফোনটা মানে পুরান ফোনটা আছে সেটা নিয়ে আমি শাওয়ারে গেলাম। আমি শাওয়ারে আমাদের এই পোল্যান্ডে ইউরোপিয়ান ঘর বাড়িগুলোতে শাওয়ারের ভিতরে আপনার থাকে, ছোট একটা ঘরের মতো থাকে, মানে রুমের মতো থাকে, ওইখানে শুধুমাত্র গোসল করার জন্য। এবং এটার পাশে হচ্ছে ওয়াশিং মেশিন বা আপনার টয়লেটের যে ব্যবস্থা সবকিছু একটা রুমের ভিতরেই থাকে বেশিরভাগ জায়গাতে। তো আমাদের যে ওয়াশিং মেশিনটা, আমি ওই ওয়াশিং মেশিনের উপরে আমার মোবাইলটাকে দাঁড়া করে রাখলাম, দাঁড়া করে মিউজিক চালায় দিয়ে আমি জাস্ট শাওয়ার করতে ঢুকছি। কারণ আমার আসলে তখন শরীর কাঁপতেছিল, যে কারণে ভাবলাম যে আমার মাইন্ড একটু ডাইভার্ট করা দরকার, অন্যদিকে মনোযোগটা ঘোরানো দরকার। তাই আমি মিউজিকটা লাগায় আমি শাওয়ার করতে গেছি। আমি এক মিনিট বলতে ভুলে গেছি, এই ঘটনাটা ঘটছে হচ্ছে ডিসেম্বরের দিকে। তখন হচ্ছে ক্রিসমাসের টাইম এবং পুরো ঘর তখন খালি, মানে আমি একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ছিল। তো 4টা রুম, 5টা রুমের ভিতরে আমি ছিলাম একটা রুমে, বাকিগুলো তো অন্য টেনেন্টরা ছিল। এরা মোটামুটি সবাই হচ্ছে খ্রিস্টান এবং ক্রিসমাসের কারণে তখন সবাই মোটামুটি চলে গেছে। তো আমি ঘরে একলা, যে কারণে এই মধ্যরাতে আমি মোবাইলে স্পিকারে গান চালাইতে পারছি। নর্মালি আমরা এই কাজটা করি না যখন বাসায় অন্যান্য মানুষজন থাকে, কারণ অন্যদের ডিস্টার্ব হইতে পারে। তো আমার মিউজিক চলতেছে, আমি শাওয়ারে। আমি তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না। সত্যি বলতে আসলেই আমার গায়ে কোনো কাপড় ছিল না, কারণ আমি বাহির থেকে আসছি, আমি ভীষণ ক্লান্ত এবং আমার জাস্ট মনে হচ্ছিল যে আমার কোনো মতে এখন গোসলটা শেষ করে আমার ঘুমানো দরকার। তাই আমি জাস্ট গোসল করতেছি। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মোবাইলটা দাঁড়ানো থেকে পড়ে গেছে। তো স্বাভাবিকভাবে যদি একটা মোবাইল দাঁড়ানো থাকে এবং দাঁড়ানো থেকে পড়ে যায়, তাহলে সেটা সর্বোচ্চ 1 হাত দূরে আসার কথা। কিন্তু আমি দেখি যে মোবাইলটা 1 হাত দূরে না গিয়ে এটা আমার যে ওয়াশিং মেশিনের একদম কিনারে চলে আসছে, যেখানে আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটা এত দূর আসারই কথা না, কিন্তু চলে আসছে। বিষয়টা যদি একটু খটকা লাগছে, কিন্তু তখনও এতটা কেয়ার করতে পারিনি, কারণ আমি শাওয়ারের ভিতরে ওইদিকে এতটা মনোযোগ আসেনি। আসলে মাথায় অন্যান্য যে আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটতেছিল, তো আমি খেয়াল করতে পারিনি। তো একটু পরে দেখি যে মিউজিকটা বন্ধ হয়ে গেছে। তো মিউজিক যখন বন্ধ হয়ে গেছে, তখন আমার মনে হইলো যে কি ব্যাপার, মিউজিক কেন বন্ধ হইলো? এটা তো MP3, আমি তো ইন্টারনেটও ইউজ করতেছি না যে ওয়াইফাই এর সমস্যা বা ইন্টারনেট ডিস্টার্ব হবে। আমি নর্মালি ওখানে ইন্টারনেট ইউজ করি না, তো এটা ওয়াইফাই মানে ওই যে MP3 প্লেয়ারে যা গান আছে সেটাই চলে। তো এবার যখন খটকা লাগলো, আমি এবার আমাদের যে শাওয়ারের দরজাটা একটু সরায় তাকাইলাম যে কি হইতেছে। তো তারপরে আমি যেটা দেখলাম, এটার জন্য আসলে আমি না, এই ধরনের পরিস্থিতিতে এরকম শাওয়ার করা অবস্থায় হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেলে এই যে পরিবেশটা বা সিচুয়েশন, এই সিচুয়েশনে কেউ আসলে চিন্তা করে না এমন কিছু দেখবে। আমি দেখলাম যে অটোমেটিক কেউ একজন আমার মোবাইল অপারেট করতেছে।
কোনো অবয়ব না, কোনো ছায়া না, কিচ্ছু না, বাট সামওয়ান ইজ ইউজিং মাই ফোন অর সামথিং। আমার এই মোবাইলটা নর্মালি এতটা স্লো যে এখানে একটা অ্যাপ ওপেন হইতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, এবং আমি যে গেমটা খেলি এই গেমটা বেশ ভালো কনফিগারেশনের। শুধু এই একটা গেম ওপেন হইতে মিনিমাম 3.5 থেকে 4 মিনিট সময় লাগে। তো এই বুঝতে পারতেছেন যে এটা র্যাম কতটা দুর্বল। তো এই যে মোবাইলটা সে কি করলো, মানে যে অপারেট করতেছে আমার ফোনটা, সে এই মোবাইলটা সুন্দর করে যে মিউজিকটা, আমার মোবাইল কিন্তু লক ছিল, সে লক মোবাইলটা জ্বলে উঠলো। জ্বলার পরে সে স্ক্রল আপ করলো, আপ করে আমার পাসওয়ার্ড আসছে, সে টপ 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 করে আমার পাসওয়ার্ড দিল এবং মোবাইল খুললো। খোলার পর আবার সে স্ক্রল বার নামাইলো, নামায় সেখান থেকে আমার মিউজিক ছিল, মিউজিকটা অফ করছে। ইন্টারনেটের অপশন যে থাকে ডাটা কানেক্ট, সেখানে ক্লিক করলো, ইন্টারনেট অন হইলো এবং আবার স্ক্রল বার উপরে উঠলো। দেন সে আমার মোবাইল সোয়াইপ করে যেখানে আমার গেম আছে সেই গেমে গিয়ে গেম ট্যাপ করে গেমটা ওপেন করলো। নর্মালি গেম ওপেন করা পর্যন্ত এই লেভেলে আসতে তার 10 সেকেন্ডও সময় লাগে না, মানে ধাম করে ফেলতেছে আসলে। এবং যেই গেমটা নর্মালি আমার হাতে ওপেন হইতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, আমি দেখি যে গেমটা মুহূর্তের ভিতর ওপেন হয়ে গেছে, মুহূর্তে। এর চেয়ে হরিফাইং পার্ট কি বলি, এটা একটা রেসিং গেম। সো রেসিং গেম হলো, এটা হচ্ছে মোশন সেন্সরের গেম। আপনাকে মোবাইলটাকে শেক করে করে ডানে বামে নাড়ায় নাড়ায় গেমটা খেলতে হয়। তো সে কি করলো, সে কোনো শেকিং ছাড়াই সে মোশন সেন্সরের একটা গেম খেলা শুরু করলো। সে টানা 3টা রেস খেলছে। 3টা রেস খেলে 3টা রেসের যে ট্রফি আসছে সে ট্রফিগুলো সে কালেক্ট করছে। ওই সময় সামহাউ আমার কোনো ভয় কাজ করেনি এবং আমার মাথায় আসছে এইটা যে আজকে যা ঘটছে ঘটছে, কিন্তু এই মুহূর্তে তো আমি বাসায় আছি। আর এখন যেটা ঘটতেছে, আমি যদি এই ব্যাপারটাকে রেকর্ড করতে না পারি এটা কেউ বিশ্বাস করবে না। আমি কি করলাম যে আমার তাওয়াল ছিল, আমি তাওয়াল এক টান দিয়ে নিয়ে জাস্ট কোমর একটা প্যাচ দিয়ে দৌড় দিছি রুমে গিয়ে, আমার যে আইফোন চার্জার ছিল আমি ফোন নিয়ে আসছি। ফোন নিয়ে এসে আমি সাথে সাথে রেকর্ড করলাম যে সেই গেম তখন খেলতেছে। সে ওই আমি রেকর্ডিং শুরু করার পরও সে আরো একটা গেম খেলছে। গেম খেলার সময় আমি রেকর্ডও করলাম যে সামওয়ান ইজ প্লেইং, আমার মোবাইলে খেলতেছে কেউ, কিন্তু দেখেন এই পুরা বাথরুমে আমি একলা, এখানে আর কেউ নেই। আমি সম্পূর্ণ ভিডিওটা করছি 3 মিনিটের একটা ভিডিও। তো যখন ভিডিওটা শেষ করছি তার আগ মুহূর্তে সে কি করলো, গেম খেলা শেষ, ট্রফি কালেক্ট করা শেষ, গেমটা মিনিমাইজ করলো এবং মোবাইলটা স্ক্রিনটা বন্ধ করে দিল। অ্যান্ড তখন আমি জাস্ট আমার ভিডিও শেষ করলাম এবং বন্ধ করার পরে শরীরে একটা ঠান্ডা বাতাস লাগলো এবং আমার পুরো শরীর কেঁপে উঠছে। আমার বাথরুম কিন্তু বদ্ধ, এখানে বাতাস আসার কিছু নাই। দরজাটা জাস্ট খোলা ছিল, কারণ পুরো ডরমে, মানে আমার পুরো ফ্ল্যাটের ভিতরে কোনো মানুষ নেই, তো আমাকে দেখার কেউ নেই, তাই দরজাটা স্বাভাবিকভাবে খোলা। মানে আমি যেহেতু মাত্র আমার রুম থেকে এখানে এসে মোবাইল নিয়ে এসে ঢুকছি আমার বাথরুমে, সো আমার দরজাটা লক করার দরকার পড়ে নেই। এবং এমন না যে ওখান থেকে বাতাসটা কিন্তু বের হয়ে গেছে, বাইরের থেকে ঢুকে নেই। আমার পুরো শরীর কাঁপনে দিয়ে উঠছে, বাতাসটা চলে গেছে এবং আমার মন বলতেছে যে হ্যাঁ, সে জাস্ট আমার পাশ দিয়ে বের হয়ে গেল, আমার কোনো ক্ষতি করে নেই। তো পরবর্তীতে আমি ভিডিওটার সাথে সাথে প্লে করলাম, আমি দেখলাম যে ইয়েস, আই জাস্ট রেকর্ডেড হোয়াট ওয়াজ হ্যাপেনিং উইথ মি। ভিডিওটা প্লে হয়েছে, সাথে সাথে আমি চেষ্টা করছি এটা আমার এখানে একটা ছোট ভাই আছে ওকে পাঠানোর জন্য, কারণ আমার কাছে আমার মাথায় ছিল, ওই কথাটা মাথায় এসেছিল যে এই ধরনের এভিডেন্সগুলো নর্মালি থাকে না, এগুলো রাখা যায় না, ডিলিট হয়ে যায়, তাই আমাকে এখনই পাঠাইতে হবে। আমি যখনই সেন্ড করতে গেলাম ভিডিও যাচ্ছে না। আমি বাথরুমে দাঁড়াইয়েই ওকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং এমনকি ইমেলও আমি ট্রাই করছি, কিন্তু ভিডিও যাচ্ছে না।
যে না আমি গ্যালারিতে গেলাম ভিডিওটা খোঁজার জন্য যে কি ব্যাপার ভিডিও যায় না কেন, এটা ঠিকঠাক মতো সেভ হয়েছে, যা দেখি দেয়ার ইজ নাথিং, কোনো ভিডিও সেখানে নাই। অথচ একটু আগেই কিন্তু আমি মাত্র ভিডিওটা প্লে করে দেখছি যে হ্যাঁ ভিডিওটা প্লে হচ্ছে। তখন আমি 100% শিওর হইলাম যে এতক্ষণ পর্যন্ত বা যা কিছু হয়েছে সে হয়তো বা রাস্তা থেকে আমাকে ফলো করে আসছে, সে হয়তো বা ক্ষতিকর না, যে কারণে সে আমার কোনো ক্ষতিকর নেই, কিন্তু সে জাস্ট আমাকে তার উপস্থিতি বা তার অস্তিত্বটা জানান দিয়ে গেল। তো আল্লাহ রহমতে সেই রাতে আমার কোনো ক্ষতি হয়নি। আমি রুমে ঢুকি, আমি সোজা ইন্টারনেট থেকে রুকাইয়া প্লে করে দিছি আনলিমিটেড, যেটা হচ্ছে কন্টিনিউয়াস চলে, 5-6 ঘন্টা 8 ঘন্টারও পাওয়া যায়, আপনি ইউটিউবে পাবেন। রুকাইয়া প্লে করে তারপর আমি ঘুমাইছি। তো এরপর থেকে আমি ওখানে যতদিন ছিলাম আমি সবসময় চেষ্টা করতাম যে রুকাইয়াটা ব্যবহার করতে বা রুকাইয়া প্লে করে ঘুমাইতে। তো আল্লাহর রহমতে পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। তো এরপরে যতবারই আমি এই মধ্যরাতে বাসায় আসতাম, আমি সব সময় আয়াতুল কুরসি পরে বের হইতাম, পরে ব্যাক করতাম, এবং আমার হেডফোনে সবসময় আমি রুকাইয়া বা কোরআন শরীফ চালায় রাখতাম। তো আল্লাহর রহমতে এরপর আর কখনো সমস্যায় পড়তে হয়নি ওই বাসাতে। ওই বাসা ছাড়াও পোল্যান্ডে আমার আরো ঘটনা আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আস্তে আস্তে ওই ঘটনাগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য একটা একটা করে। তো এটাই ছিল আমাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনা। তো কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, এবং আপনাদের যে কোনো সত্যি ভয়ের ঘটনা, এরকম ভৌতিক অভিজ্ঞতা আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি আপনাদের সকল ঘটনা ইনশাআল্লাহ একে একে সবকিছু শেয়ার করব। তবে চেষ্টা করবেন আপনাদের নাম, আপনাদের বাসা বা আপনি যেখানে আছেন সেটা অ্যাড্রেসটা, এবং ঘটনা যেখানে ঘটেছে সেই সম্পর্কে যতটুকু ডিটেল জানানো সম্ভব সেটা জানার জন্য, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ভৌতিক ঘটনাগুলো কখনো আসলে প্রমাণ করা যায় না বা সত্যতা যাচাই করা যায় না, এগুলো বিশ্বাস করে নিতে হয়। আমরা যারা মুসলমান আছি আমরা জানি, এবং অন্যান্য ধর্মেও অন্যদের ধর্মগ্রন্থতে উল্লেখ আছে যে মানুষ ছাড়াও আরো একটা জাতি পৃথিবীতে আছেন যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা হচ্ছে জিন জাতি। জিন জাতিরা সাধারণত মানুষের অকারণে ক্ষতি করে না, যদি না মানুষজন তাদের ক্ষতির কারণ হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হতে, দোয়া দরুদ পড়ে সবসময় নিজেকে বন্ধ রাখতে, শরীর বন্ধ রাখতে, পাক পবিত্র হয়ে চলতে, যাতে করে কখনো কোনো অশুভ শক্তি সহজে আপনাদের ক্ষতি করতে না পারে। সবসময় আল্লাহর সহায়তা কামনা করবেন। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে বলে যাব, অনুরোধ করব যে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং প্রত্যেক মাসে আপনাদের যার ভিডিও বা যার ঘটনাটা সবচেয়ে বেশি ভালোবাসা পাবে তাই সেই মানুষটাকে বা তাকে আমরা ইনশাল্লাহ প্রমোট করব। আপনার ফেসবুক আইডি বা আপনি যেই জিনিসটা আপনি যদি চান যে আপনার ব্যবসা সম্পর্কে বলে, ইনশাল্লাহ আমরা সেটাও করব। এবং আমরা চাইবো যে আপনারা বেশি বেশি করে সত্যি ঘটনা পাঠাবেন এবং এই চ্যানেল সম্পর্কে সবাইকে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো আমি ফাইরুজ বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ট্রফি আসছে, সে ট্রফি গুলো সে কালেক্ট করছে। ওই সময় সামহাও আমার কোনো ভয় কাজ করেনি, এবং আমার মাথায় আসছে এইটা যে আজকে যা ঘটছে ঘটছে, কিন্তু এই মুহূর্তে তো আমি বাসায় আছি। আর এখন যেটা ঘটতেছে, আমি যদি এই ব্যাপারটাকে রেকর্ড করতে না পারি এটা কেউ বিশ্বাস করবে না। আমি কি করলাম যে আমার তাওয়াল ছিল, আমি তাওয়াল এক টান দিয়ে নিয়ে জাস্ট কোমর একটা প্যাচ দিয়ে দৌড় দিছি রুমে গিয়ে, আমার যে আইফোন চার্জার ছিল আমি ফোন নিয়ে আসছি। ফোন নিয়ে এসে আমি সাথে সাথে রেকর্ড করলাম যে সে গেম তখন খেলতেছে। সে ওই আমি রেকর্ডিং শুরু করার পরও সে আরো একটা গেম খেলছে। গেম খেলার সময় আমি রেকর্ডও করলাম যে সামওয়ান ইজ প্লেইং, আমার মোবাইলে খেলতেছে কেউ, কিন্তু দেখেন এই পুরা বাথরুমে আমি একলা, এখানে আর কেউ নেই। আমি সম্পূর্ণ ভিডিওটা করছি 3 মিনিটের একটা ভিডিও।
তো যখন ভিডিওটা শেষ করছি তার আগ মুহূর্তে সে কি করলো, গেম খেলা শেষ, ট্রফি কালেক্ট করা শেষ, গেমটা মিনিমাইজ করলো এবং মোবাইলটা স্ক্রিনটা বন্ধ করে দিল। অ্যান্ড তখন আমি জাস্ট আমার ভিডিও শেষ করলাম এবং বন্ধ করার পরে শরীরে একটা ঠান্ডা বাতাস লাগলো এবং আমার পুরো শরীর কেঁপে উঠছে। আমার বাথরুম কিন্তু বদ্ধ, এখানে বাতাস আসার কিছু নাই, দরজাটা জাস্ট খোলা ছিল, কারণ পুরো মানে আমার পুরো ফ্ল্যাটের ভিতরে কোনো মানুষ নেই, তো আমাকে দেখার কেউ নেই, তাই দরজাটা স্বাভাবিকভাবে খোলা। মানে আমি যেহেতু মাত্র আমার রুম থেকে এখানে এসে মোবাইল নিয়ে এসে ঢুকছি আমার বাথরুমে, সো আমার দরজাটা লক করার দরকার পড়ে নেই। এবং এমন না যে ওখান থেকে বাতাসটা কিন্তু বের হয়ে গেছে, বাইরের থেকে ঢুকে নেই, আমার পুরো শরীর কাঁপুনি দিয়ে উঠছে, বাতাসটা চলে গেছে। এবং আমার মন বলতেছে যে হ্যাঁ, সে জাস্ট আমার পাশ দিয়ে বের হয়ে গেল, আমার কোনো ক্ষতি করেনি। তো পরবর্তীতে আমি ভিডিওটার সাথে সাথে প্লে করলাম, আমি দেখলাম যে ইয়েস, আই জাস্ট রেকর্ডেড হোয়াট ওয়াজ হ্যাপেনিং উইথ মি। ভিডিওটা প্লে হয়েছে, সাথে সাথে আমি চেষ্টা করছি, এটা আমার এখানে একটা ছোট ভাই আছে ওকে পাঠানোর জন্য, কারণ আমার কাছে আমার মাথায় ছিল, কথাটা মাথায় এসেছিল যে এই ধরনের এভিডেন্স গুলো নর্মালি থাকে না, এগুলো রাখা যায় না, ডিলেট হয়ে যায়, তাই আমাকে এখনই পাঠাইতে হবে। আমি যখনই সেন্ড করতে গেলাম ভিডিও যাচ্ছে না, আমি বাথরুমে দাঁড়াইয়েই ওকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার এবং এমনকি ইমেইলেও আমি ট্রাই করছি, কিন্তু ভিডিও যাচ্ছে না। যে না আমি গ্যালারিতে গেলাম ভিডিওটা খোঁজার জন্য যে কি ব্যাপার, ভিডিও যায় না কেন, এটা ঠিকঠাক মতো সেভ হয়েছে, যা দেখি দেয়ার ইজ নাথিং, কোনো ভিডিও সেখানে নাই। অথচ একটু আগেই কিন্তু আমি মাত্র ভিডিওটা প্লে করে দেখছি যে হ্যাঁ ভিডিওটা প্লে হচ্ছে। তখন আমি 100% শিওর হইলাম যে এতক্ষণ পর্যন্ত বা যা কিছু হয়েছে সে হয়তো বা রাস্তা থেকে আমাকে ফলো করে আসছে, সে হয়তো বা ক্ষতিকর না, যে কারণে সে আমার কোনো ক্ষতিকর নেই, কিন্তু সে জাস্ট আমাকে তার উপস্থিতি বা তার অস্তিত্বটা জানান দিয়ে গেল। তো আল্লাহর রহমতে সেই রাতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি রুমে ঢুকে আমি সোজা ইন্টারনেট থেকে রুকাইয়া প্লে করে দিছি আনলিমিটেড, যেটা হচ্ছে কন্টিনিউয়াস চলে, 5-6 ঘন্টা 8 ঘন্টারও পাওয়া যায়, আপনি ইউটিউবে পাবেন। রুকাইয়া প্লে করে তারপর আমি ঘুমাইছি। তো এরপর থেকে আমি ওখানে যতদিন ছিলাম আমি সবসময় চেষ্টা করতাম যে রুকাইয়াটা ব্যবহার করতে বা রুকাইয়া প্লে করে ঘুমাইতে। তো আল্লাহর রহমতে পরবর্তীতে আমার কোনো সমস্যা হয়নি। তো এরপরে যতবারই আমি এই মধ্যরাতে বাসায় আসতাম, আমি সব সময় আয়াতুল কুরসি পরে বের হইতাম, পরে ব্যাক করতাম এবং আমার হেডফোনে সবসময় আমি রুকাইয়া বা কোরআন শরীফ চালায় রাখতাম। তো আল্লাহর রহমতে এরপর আর কখনো সমস্যায় পড়তে হয়নি ওই বাসাতে। ওই বাসা ছাড়াও পোল্যান্ডে আমার আরো ঘটনা আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আস্তে আস্তে ওই ঘটনাগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য একটা একটা করে। তো এটাই ছিল আমাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনা। তো কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, এবং আপনাদের যে কোনো সত্যি ভয়ের ঘটনা, এরকম ভৌতিক অভিজ্ঞতা আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি আপনাদের সকল ঘটনা ইনশাআল্লাহ একে একে সবকিছু শেয়ার করব। তবে চেষ্টা করবেন আপনাদের নাম, আপনাদের বাসা বা আপনি যেখানে আছেন সেটা অ্যাড্রেসটা এবং ঘটনা যেখানে ঘটেছে সেই সম্পর্কে যতটুকু ডিটেলস জানানো সম্ভব সেটা জানানোর জন্য, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ভৌতিক ঘটনাগুলো কখনো আসলে প্রমাণ করা যায় না বা সত্যতা যাচাই করা যায় না, এগুলো বিশ্বাস করে নিতে হয়। আমরা যারা মুসলমান আছি আমরা জানি, এবং অন্যান্য ধর্মেও অন্যদের ধর্মগ্রন্থতেও উল্লেখ আছে যে মানুষ ছাড়াও আরো একটা জাতি পৃথিবীতে আছেন যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা হচ্ছে জিন জাতি। জিন জাতিরা সাধারণত মানুষের অকারণে ক্ষতি করে না, যদি না মানুষজন তাদের ক্ষতির কারণ হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হতে, দোয়া দরুদ পড়ে সবসময় নিজেকে বন্ধ রাখতে, শরীর বন্ধ রাখতে, পাক পবিত্র হয়ে চলতে, যাতে করে কখনো কোনো অশুভ শক্তি সহজে আপনাদের ক্ষতি করতে না পারে। সবসময় আল্লাহর সহায়তা কামনা করবেন।
আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে বলে যাব, অনুরোধ করব যে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং প্রত্যেক মাসে আপনাদের যার ভিডিও বা যার ঘটনাটা সবচেয়ে বেশি ভালোবাসা পাবে তাই সেই মানুষটাকে বা তাকে আমরা ইনশাল্লাহ প্রমোট করব। আপনার ফেসবুক আইডি, আপনি যেই জিনিসটা আপনি যদি চান যে আপনার ব্যবসা সম্পর্কে বলি, ইনশাল্লাহ আমরা সেটাও করব। এবং আমরা চাইবো যে আপনারা বেশি বেশি করে সত্যি ঘটনা পাঠাবেন এবং এই চ্যানেল সম্পর্কে সবাইকে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো আমি ফাইনাস বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।